বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশ আমাদের হারিয়ে যা ভাই বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যা ভাই, তাদেরকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। আজ রাজধানীর ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং আল জাজিরার। এরপর জানাবো, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, গেজেট প্রকাশ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধের বিষয়ে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশে নিষিদ্ধ করেছে বলে অতি সম্প্রতি একটি টাইমস আলজেব্রার এক্স হ্যান্ডেল সাবেক টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টির সত্যতা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। এবারে জানাবো, ৪৩তম বিসিএস পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছে ২৬৭ প্রার্থী। ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিচ্ছে সরকার। আবেদন পেলে পুনরায় যাচাই বাছাই করে তাদেরকে গেজেটভুক্ত করা হবে। এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানাবো, ১৪,২৫,০০০ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে ৭ দেশের ৮ প্রতিষ্ঠান থেকে মোট ১৪,২৫,০০০ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ১১,৪৭৯ কোটি ৪ লক্ষ টাকা ব্যয় হবে। এবং সর্বশেষ জানাবো, স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার সিরাজ শিকদার। আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার। পঞ্জিকার পরস্পরায় ১৯৭৫ সালে ২ জানুয়ারি ছিল বৃহস্পতিবার। এদিন শেখ মুজিবুর সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তখনকার স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম ক্রসফায়ারে নিহত এই ব্যক্তির নাম সিরাজ শিকদার। তিনি শেখ মুজিবের বাকশালীর বিরোধিতা করেছিলেন বিধায় তাকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছিল শেখ মুজিব। আমার দেশ পত্রিকার প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশ আমাদের হারিয়ে যা ভাই বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যা ভাই, তাদের সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। বৃহস্পতিবার ২ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। খবর মিনিট মিরর। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে নিন্দা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা ১ বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইসহাক দার। তিনি বলেছেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক নতুন গতি পেয়েছে। ১৯৭১ সালের পর প্রথমবার সরাসরি সমুদ্র যোগাযোগে জাহাজ চালু হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সাথে বাংলাদেশের কার্গো পরিদর্শন সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগিরি করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে নোঙর করার ঘটনা।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, গেজেট প্রকাশ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত রোববার ১৫ ডিসেম্বর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কবি নজরুল ইসলামকে ২৪শে মে ১৯৭২ সালে কলকাতা হতে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডিস্থ ৩৮ নম্বর পুরাতন সড়কের ৩৩০ বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। কবিকে ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছরে তাকে ২১শে পদকে ভূষিত করা হয়। জীবনাবসানের পর কবিকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। পরবর্তী তাকে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ জারি করা হয়। এতে বলা হয়েছে, ১৯২৯ সালের ১০ই ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার অ্যালবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এস ওয়াজেদ আলী, দীনেশচন্দ্র দাস সহ বহু বরেণ্য ব্যক্তিত্বের উপস্থিতিতে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কান্ডারি এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রদত্ত বাণীতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাগণ কবিকে জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করেন। কাজী নজরুল ইসলাম সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয় সত্ত্বে এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত, যেহেতু বাংলাদেশের জনগণ তাকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে, সেহেতু তার ঢাকার আগমনের তারিখ ৪ মে ১৯৭২ জাতীয় কবি ঘোষণাপূর্বক গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব গত ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন করা হয়। হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে সম্প্রতি টাইমস আল জেব্রার এক্স হ্যান্ডেল সাবেক টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দাবি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টির সত্যতার বিষয় স্পষ্ট করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট সিএর প্রেস উইং ফ্যাক্টর বৃহস্পতিবার ২ জানুয়ারি পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, টুইটারের এই পোস্টের দাবি সম্পূর্ণ মিথ্যা। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার সকল ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য না করে এছাড়াও সকল ধর্মের মানুষকে সমানভাবে চাকরি দিয়ে থাকে। বাংলাদেশে কখনোই ধর্মের ভিত্তিতে চাকরি দেওয়া হয় না। এছাড়াও পোস্টে উল্লেখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিবৃতিটিও মিথ্যা বলে জানিয়েছে প্রেস উইং। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে বলে একের পর এক ভুয়া সংবাদ প্রকাশ করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বিভিন্ন অসত্য তথ্য প্রচার করছে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট। ৪৩তম বিসিএস পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী। ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিচ্ছে সরকার। আবেদন পেলে পুনরায় যাচাই বাছাই করে তাদেরকে গেজেটভুক্ত করা হবে সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ইতিমধ্যেই সাময়িক নিয়োগের জন্য উপযুক্ত অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণযোগ্য হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকলে সকলের জন্য উন্মুক্ত আছে। ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িক ২১৬৩ জন প্রার্থীকে মনোনীত করে গত বছরের ২৫শে জানুয়ারি ২ সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রার্থীগণের প্রাক চরিত্র যাচাই বাছাই প্রাপ্ত সুপারিশকৃত ২১৬৩ জন পরীক্ষার মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন
এজেন্সি রিপোর্ট বিবেচনায় সমসাময়িক ৫৯ জন সহ মোট ৯৯ জনকে বাদ দিয়ে ২০৬৪ জন প্রার্থীর অনুকূলে ১৫ অক্টোবর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। এজন্য সকল সমালোচনার ঊর্ধ্ব থেকে সরকারি নিয়োগ প্রক্রিয়ার আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করার নিমিত্তে ৪৩তম বিসিএসের সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থান এনএসআই এবং ডিজিএফআইয়ের মাধ্যমে প্রাক চরিত্র পুনরায় অধিকতর যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এনএসআই এবং ডিজিএফআই থেকে ২১৬৩ জন প্রার্থীর উপযুক্ততা অনুপযুক্ততার বিষয়ে আবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী ২২৭ জন প্রার্থীর প্রাক চরিত্রের বিষয়ে বিরূপ মন্তব্য বা আপত্তি পাওয়া যায়। ২২৭ জন প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্যের কারণে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিষয় বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই বাছাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে নিয়োগ করার জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। এমন বাস্তবতায় সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জন সহ ২৬৭ জনকে বাদ দিয়ে অবশিষ্ট ১৮৯৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়।